আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে ইতোপূর্বে আমাদের অনলাইন ক্লাসে সপ্তম অধ্যায়ের অর্থাৎ খতিয়ান অধ্যায়ের ক্লাস আমি শেষ করেছি। আমার বিশ্বাস তোমরা সবাই সেই সপ্তম অধ্যায়ের খতিয়ান প্রস্তুতকরণ তোমরা সবাই এখন পারো। টিসক এবং চলমান জেরসক উভয় পদ্ধতিতেই তোমাদেরকে খতিয়ান প্রস্তুত করা শেখানো হয়েছে। তো আজকে আমাদের যে ক্লাস করার কথা ছিল সেটি হচ্ছে নবম অধ্যায়, অর্থাৎ আজকে তোমাদের সাথে আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রেওয়া মিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেওয়া মিল। আজকে আমরা রেওয়া মিল পড়ব। রেওয়া মিল হচ্ছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি সহজ অধ্যায়। তোমরা এই অধ্যায়টি অবশ্যই প্রত্যেকে ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে, কারণ রেওয়া মিল পরীক্ষায় তোমাদের একটি অঙ্ক আসবে এবং এটি পুরোপুরি নাম্বার পাওয়া খুবই সহজ। যারা হিসাব বিজ্ঞানের তোমরা পিছনের যে ক্লাসগুলো যারা করেছো, বিশেষ করে লেনদেন, হিসাব চ্যাপ্টার এবং হিসাবের শ্রেণীবিভাগ, জাবেদা, যারা তোমরা করেছো এবং পারো, তাদের জন্য খতিয়ানের পরবর্তী যে স্টেজ রেওয়া মিল এটি খুবই সহজ, একেবারেই একটি সহজ অধ্যায়। আমরা খতিয়ান প্রস্তুত করার সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রত্যেকটি খতিয়ানের শেষে, মাস শেষে আমরা জের বা উদ্বৃত্ত নির্ণয় করেছি। আর চলমান জের ছক হলে প্রতিটি খতিয়ানেরই উদ্বৃত্ত বের হয়েছে। সেই উদ্বৃত্তগুলো দ্বারা, অর্থাৎ খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা একটি আলাদা কাগজে বা একটি খসড়া কাগজে ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে সাজিয়ে, আমি আবার বলছি, খতিয়ানের ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে সাজিয়ে যে কাজটি করা হয়, অর্থাৎ উদ্বৃত্তের সে সমতা বিধানের জন্য যে হিসাবের দ্রুতপা দাখিলা পদ্ধতির ভিত্তিতেই আমরা যে লেনদেনগুলো লিপিবদ্ধ করেছি সেগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, অর্থাৎ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে কাজটি করা হয়, অর্থাৎ যে হিসাবটি প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেওয়া মিল। রেওয়া মিল এটি কোনো হিসাব নয়, এটিকে বলা হয় উদ্বৃত্তের তালিকা, অর্থাৎ যে তালিকা প্রস্তুত করা হয়। আমি তাহলে সহজ ভাষায় যদি ছোটো করে বলি যে খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা ডেবিট উদ্বৃত্তগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলো ক্রেডিট দিকে আলাদা একটি কাগজে বা খসড়া কাগজে লিপিবদ্ধ করে উদ্বৃত্তের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেওয়া মিল। তাহলে আমার এই সংজ্ঞা থেকে তোমরা এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে একটি আমরা উদ্বৃত্তের তালিকা তৈরি করব, তাহলে দুইটি দিক নিশ্চয়ই থাকবে, একটি ডেবিট একটা ক্রেডিট। ডেবিট দিকে আমরা ডেবিট উদ্বৃত্তগুলো লিখব আর ক্রেডিট দিকে আমরা ক্রেডিট উদ্বৃত্তগুলো লিখব। লিখার পরে এই ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তের যে তালিকা প্রস্তুত হবে এটি হচ্ছে মূলত একটি রেওয়া মিল। এই রেওয়া মিল তৈরি করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। কিভাবে এখানে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হবে, অর্থাৎ আমরা ডেবিট দিক এবং ক্রেডিট দিকের তালিকা লেখার পরে যদি আমাদের সবগুলো উদ্বৃত্ত লেখার পরে দুই দিক যোগফল মিলে যায়, তাহলে প্রাথমিকভাবে আমরা ধরে নেব যে আমাদের রেওয়া মিল এবং পিছনের আমাদের যে প্রস্তুত করা হিসাব রয়েছে সেগুলো সঠিক রয়েছে।
যদিও রেওমিল মিলে যাওয়া মানে হিসাব হিসাব একেবারে নির্ভুল হয়েছে তার নিশ্চয়তা দেওয়া যায় না, তারপর প্রাথমিকভাবে আমাদের এটুকু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যেহেতু একটি লেনদেনের পক্ষ হচ্ছে দুটি, ডেবিট এবং ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট ভাগ করে যেহেতু আমরা জাবেদা লিপিবদ্ধ করি এবং দুটি হিসাব খাতের জন্য আমরা দুটি খতিয়ান প্রস্তুত করি, এই জন্য আর সেই খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা আমরা রেওমিল তৈরি করতেছি, সুতরাং সেই হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির নীতির কারণেই আমাদের রেওমিলের দুদিকের যোগফল অটোমেটিকলি মিলে যাবে। আর মিলে গেলে আমরা ধরে নিতে পারি যে আমাদের নির্ণয় করা বা আমাদের প্রস্তুতকৃত হিসাবসমূহ আমাদের রেকর্ডিং প্রসেসের যে কাজটা আমরা করেছি সেই কাজগুলো সঠিক হয়েছে, তার গাণিতিক সত্যতা আমরা নিশ্চিত আমরা করতে পারি। আর এটি এই জন্যই করতে হবে যেহেতু আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এটি ব্যবসার মূল লক্ষ্য। তো একটি সঠিক রেওমিল ছাড়া, অর্থাৎ আমাদের যদি লেনদেন যেগুলো আমাদের সৃষ্টি হয়েছে সেগুলো যদি সঠিকভাবে লিপিবদ্ধ না হয়ে থাকে, তাহলে আমাদের কারবারের সঠিক আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল নির্ণয় হবে না। তাই সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করার স্বার্থে, সঠিক মুনাফা নির্ণয় করার স্বার্থে কারবারের সঠিক অবস্থা জানার জন্য সঠিক লেনদেন লিপিবদ্ধ করা জরুরি। আর সেটি যাচাই করার জন্য সঠিক হলো কি হলো না, আমাদের লিপিবদ্ধকৃত লেনদেনগুলো সঠিক হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য আমাদেরকে এই রেওমিল প্রস্তুত করতে হবে। রেওমিল প্রস্তুতের মাধ্যমে আমাদের হিসাবের গাণিতিক সত্যতা যাচাই করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই রেওমিল প্রস্তুত করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, তোমাদের প্রথমে হিসাবের যে শ্রেণীবিভাগের যে ক্লাসগুলো তোমরা করেছো প্রথম দিকে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের মধ্যে, তোমাদের সেগুলো একটু মনে রাখতে হবে এবং মনে করতে হবে। এই রেওমিল প্রস্তুত করার জন্য আমাদের হিসাবের শ্রেণীবিভাগটা আমাদের ভালো করে জানতে হবে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের শিখিয়েছিলাম যে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে, অথবা 5 ভাগে তোমরা বলতে পারো, যে আমরা বই পুস্তকে আমরা পাবো হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যা 6 ভাগও বলা যেতে পারে। সেটা কিভাবে? তোমরা হিসাবের শ্রেণীবিভাগ শিখেছো এভাবে যে সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। কটা হলো? 4টি। তা আমি 6টি বলেছি, আবার 5টিও বলেছি। তোমরা অনেক ক্ষেত্রেই দেখবা মূলত শ্রেণীবিভাগ 5 প্রকারই বলা হয়। তো আমাদের কোনো কোনো জায়গায় বা আমাদের কাজের স্বার্থে বা কাজের সুবিধার্থে আমরা সেটাকে 6 ভাগে ভাগ করে নিতে পারি। সেটা এরকমভাবে যে সম্পদ, দায়, আয়, ব্যয়, আর বাকি থাকলে একটি, তার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। সেই মালিকানা সত্ত্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, মূলধন হিসাব আর উত্তোলন হিসাব, যেটাকে আমরা বলি একসাথে বলতে পারি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হিসাব এটাকেই ভাগ করে 2 ভাগে ভাগ করা হয়। কোথাও লেখা হয় মূলধন আর উত্তোলন আলাদা করা হয়, তখন 6 ভাগ হয়ে যায়। তো এই যদি 6 ভাগ হয়ে থাকে, এই হিসাবগুলো দ্বারা, এই হিসাবের উদ্বৃত্তগুলো দ্বারাই আমরা রেওমিল প্রস্তুত করব। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই রেওমিল চ্যাপ্টারটা পড়ার জন্য, এই নবম অধ্যায় করার জন্য তোমরা প্রথমে থিওরি আলোচনাগুলো একটু ভালো করে পড়বে বাসায়। তোমরা 2বার 3বার যদি থিওরি আলোচনাগুলো পড়ো, তাহলেই তোমাদের জন্য রেওমিলটা সহজ হয়ে যাবে। আমি তোমাদের বলছি যে তোমাদের জন্য একটু সামান্য একটু বাড়ির কাজ দেবো রেওমিল ক্লাসটা বোঝার জন্য। তোমরা যে কাজটি করবে যে আগামী ক্লাসে ক্লাস করার জন্য অবশ্যই তোমরা হিসাবের শ্রেণীবিভাগটা পড়বা। হিসাবকে আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে সে তোমরা পড়বা। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে
যে আমরা সেই হিসাব চ্যাপ্টার এবং দ্রুত কথা গেলে পদ্ধতি চ্যাপ্টার তোমাদের পড়ানোর সময় তোমাদের হিসাব খাত নির্ণয় করা শিখিয়েছি, যে একটি লেনদেনের মধ্যে কোন কোন হিসাব খাত রয়েছে। তোমরা সেখানে পড়েছো সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এগুলো তোমরা পড়েছো। তো তোমরা সেখান থেকে হিসেবের শ্রেণীবিভাগটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকলো। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শেখাবো যে রেওয়া মিল কেন প্রস্তুত করা হয়, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য, কোন কোন উদ্বৃত্তগুলো রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ খতিয়ানের কোন উদ্বৃত্তগুলো, হিসাবের কোন উদ্বৃত্তগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না আর কোনগুলো অন্তর্ভুক্ত হবে, এই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এরপরে তোমাদেরকে শেখাবো কীভাবে রেওয়া মিল প্রস্তুত করতে হয়, এবং এখান থেকে তোমরা এই যে আয় এবং ব্যয়, সম্পদ এবং দায়, মূলধন এবং উত্তোলন, এই শ্রেণীবিভাগ তোমরা পারলেই পরে তোমাদের জন্য এই কাজগুলো সহজ হবে, রেওয়া মিল তৈরি করা সহজ হবে। রেওয়া মিল একটি খুবই সহজ অধ্যায়, খুবই সহজ চ্যাপ্টার, তোমরা পড়লে বুঝতে পারবে। এবং তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় এই রেওয়া মিল চ্যাপ্টারের ফুল মার্কস তোমাদেরকে অর্জন করতে হবে। এখানে তোমাদের একটি নাম্বারও কাটা যাওয়ার সুযোগ থাকবে না, সুযোগ দেওয়া যাবে না। তাইলেই কেবলমাত্র তোমাদের কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো যদি তুমি পুরোপুরি নাম্বার নিশ্চিত করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি অ্যাকাউন্টিংয়ে তুমি বলতে পারবে যে আমি A+ পাবো বা A+ আমার পক্ষে অর্জন করা সম্ভব। আর তুমি নিশ্চয়ই জানো, আমি তোমাদের ক্লাসে বলেছি, যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তাদেরকে A+ পেতে হলে বা ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে অবশ্যই অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হবে। আর মার্কস পাওয়াটা আমাদের মূল টার্গেট নয়, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। তো শেখার জন্য অ্যাকাউন্টিংয়ের মৌলিক যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমাদের মূল শিখতে হবে, তার মধ্যে রেওয়া মিল একটি। আমি তোমাদের বারবারই বলেছি যে একটি বিল্ডিং তৈরি করার জন্য তার একক যেমন একটি ইট করে যেমন একটা বিল্ডিং তৈরি হয়ে যায়, বিশাল বড় একটা বিল্ডিং তৈরি হয়, ঠিক তেমনি আমাদের হিসাব বিজ্ঞানের যে একক হচ্ছে লেনদেন। তোমরা লেনদেনগুলো যদি চিনো, লেনদেনগুলো যদি বুঝতে পারো এবং সেই লেনদেন থেকে যদি হিসাব খাত নির্ণয় করতে পারো, হিসাব খাত চেনার পরে তোমার রেওয়া মিল করা কোনো বিষয়ই না। কারণ তুমি হিসাব খাত যখন বের করতে পারবা, সেখান থেকে তুমি খতিয়ান প্রস্তুত করবা, আর সেখান থেকে তুমি চিনে যাবা কোনটা কোন ধরনের হিসাব জেনে গেলেই আমরা এই 6 প্রকার হিসাবকে 2টা গোত্রে, 2টা বংশে বা 2টা সাইডে আমরা ভাগ করে ফেলবো। তোমাদের জাবেদা করার সময় তোমাদের এটা শিখিয়েছিলাম, বলেছিলাম, এবং সে প্রথম দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের বলেছি যে সম্পদ, ব্যয়, উত্তোলন, এখানে এই 3টে দিয়ে আমাদের একটি গোত্র হয়ে যাবে। আবার আয়, দায়, মূলধন, এই 3টি দিয়ে আমাদের একটি গোত্র তৈরি হবে বা একটি সাইড হয়ে যাবে। তাহলে 6 প্রকার হিসাবকে আমরা 2 ভাগে ভাগ করে, এখানে হয়ে গেল 3টি, এখানে হয়ে গেল 3টি, মোট হয়ে গেল 6টি। এই 3 প্রকার হিসাব আমরা রেওয়া মিলে লিখব ডেবিট দিকে, আর এই 3 প্রকার হিসাব আমরা রেওয়া মিলে লিখব ক্রেডিট দিকে। তাহলে তোমাকে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দিকে লেখার আগে তোমাদের এই জিনিসগুলোকে জানতে হবে, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়। এই জন্য তোমাদের আমি বলছি যে আগামী ক্লাসের জন্য তোমরা অবশ্যই হিসাবের শ্রেণীবিভাগটা ভালো করে পড়বে। হিসাবের শ্রেণীবিভাগ পড়লেই কেবল হিসাব তুমি চিহ্নিত করতে পারলে, হিসাব খাত নির্ণয় করতে পারলে কোনটা কোন হিসাব, তাহলে রেওয়া মিল তৈরি করা তোমার জন্য কোনো ব্যাপারই না, কোনো বিষয়ই হবে না। তুমি অটোমেটিকলি সুন্দর করে রেওয়া মিল তৈরি করতে পারবে। তাহলে এই 6 প্রকার হিসাব যখন তুমি চিনতে পারবা, তুমি বের করতে পারবা, তখন এই 6 প্রকার হিসাব দিয়ে তুমি রেওয়া মিল প্রস্তুত করতে পারবা। যে আমরা এই 3 প্রকারের হিসাব, সম্পদ হলে আমরা লিখব রেওয়া মিলের ডেবিট দিকে, ব্যয় হলে আমরা লিখব রেওয়া মিলের ডেবিট দিকে, উত্তোলন হলে লিখব আমরা রেওয়া মিলের ডেবিট দিকে। ঠিক সেমভাবে আয় হলে আমরা লিখব রেওয়া মিলের ক্রেডিট দিকে, দায় হলে আমরা লিখব রেওয়া মিলের ক্রেডিট দিকে, মূলধন হলে লিখব আমরা রেওয়া মিলের ক্রেডিট দিকে। তো এই সব প্রকারের হিসাব তোমাকে চেনার জন্য তোমার ওই শ্রেণীবিভাগটা পড়তে হবে। তুমি দেখো একটা যখন আমরা রেওয়া মিল তৈরি করবো, একটা উদ্দীপক দেওয়া থাকে আমাদেরকে, মূলধন আর উত্তোলন। সাধারণত একটি উত্তোলন বা একটি বা দুইটি উত্তোলন থাকতে পারে তোমার জন্য,
আর মূলধন তো একটি ব্যবসায় একটি মূলধন থাকে। যদিও আরও তোমরা খতিয়ান করার সময়, জামিতে করার সময় শিখেছো প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, হ্যাঁ এগুলো শিখেছো। তবে রেওয়ামিল করার সময় আমাদের এই জিনিসগুলো থাকবে না। আমরা মূলধন পাবো একটি, উত্তোলন পাবো একটি বা দুইটি। তো মূলধন আর উত্তোলন যদি চলে যায় আর থাকে কয়টি? চারটি: সম্পদ, ব্যয়, আয়, দায়। তাহলে এইগুলো চিনলে তোমার জন্য কাজটা কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলছি, তোমরা রেওয়ামিল চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমরা নবম অধ্যায়ের প্রথম থেকে প্রথম দুই পৃষ্ঠা থিওরিগুলো অন্তত 5 বার করে তোমরা পড়বে। তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু মনোযোগ দিয়ে 5 বার করে রিডিং পড়ো। দেখবা, যেহেতু অ্যাকাউন্টিংয়ের থিওরি আর অন্যান্য বিষয়ের থিওরি কিন্তু এক নয়, অ্যাকাউন্টিংয়ের থিওরিগুলো যেহেতু অঙ্কের সাথে রিলেটেড, তাহলে তুমি থিওরি পড়তে তোমার ভালো লাগবে, তোমার মজা লাগবে, তুমি অঙ্ক বুঝতে পারবা। তো থিওরিগুলো তুমি মুখস্থ করার দরকার নেই, তুমি 5 বার করে প্রথম 3 পৃষ্ঠা তুমি রিডিং পড়ো। যেখানে তোমার খটকা লাগবে, তুমি বুঝতে প্রবলেম হয়, তুমি জায়গাটা মার্ক করে রাখবে। এটা আমার সাথে কনসাল্ট করে, আমার সাথে কথা বলে তুমি সেটা বুঝে নেবে। আর হিসেবে শ্রেণীবিভাগটি পড়বে, তাহলেই কেবল তুমি এই অধ্যায় তোমার জন্য বোঝা খুব ইজি হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে রেওয়ামিল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং রেওয়ামিল কীভাবে প্রস্তুত করতে শেখাবো, কোন কোন উদ্বৃত্ত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কোনগুলো হবে, যেটা হবে না কেন হবে না, এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।